হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমাদের ক্লাস 9-এর সর্বশেষ অধ্যায় বিস্তার পরিমাপ। প্রথমে হয়তো মনে হতে পারে তোমাদের এই চ্যাপ্টারটা একটু কঠিন, কিন্তু আসলে দেখবা আমরা কয়েকটা জিনিস শিখে ফেলার পরে দেখবা যে চ্যাপ্টারটা আসলে সহজ। হ্যাঁ, এই চ্যাপ্টারে আছে 5টা বিষয় নিয়ে আমাদের আলোচনা। একটা হচ্ছে পরিসর, গড় ব্যবধান, চতুর্থ ব্যবধান, পরিমিতি ব্যবধান, ভেদাঙ্ক। এই 5টা জিনিস নিয়েই হচ্ছে আমাদের এখানে আলোচনা করতে হবে। তো এখানে তোমাদের বোঝানোর আগে একটু মানে আলোচনা, জাস্ট নর্মাল একটু আলোচনা আমরা একটু পড়ে যাই, দেখি যে আমরা অঙ্কতে ঢোকার আগে তারপরে এখানে একটু আলোচনা করলে আমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো এখানে বলছে তোমরা ইতোমধ্যেই জেনেছো যে পরিসংখ্যান নির্দিষ্ট লক্ষ্যে সংগৃহীত উপাত্ত নিয়ে কাজ করে। পরিসংখ্যান একটা সাবজেক্ট, অর্থাৎ এই পরিসংখ্যান সাবজেক্টের প্রধান কাজ হচ্ছে তথ্য নিয়ে। আমরা যে তথ্য সংগ্রহ করব বিভিন্ন উপায় থেকে, সেই তথ্য নিয়েই কাজ। সংগৃহীত উপাত্ত বিশ্লেষণ ও ব্যাখ্যা করে আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। এখন এটা একটা সিদ্ধান্তের ব্যাপার আছে। পূর্বের শ্রেণীতে তোমরা উপাত্তের লেখচিত্রের উপস্থাপন সম্পর্কে জেনেছো। তবে তোমরা যারা ক্লাস 8-এ পুরনো বই পড়েছো তারা হয়তো এটা জানোনি, কিন্তু ক্লাস 8-এ এইবার যারা নতুন তারা এটা জেনেছে, এই বইতে দেওয়া আছে। এই ধরনের উপস্থাপনা উপাত্তের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রকাশ করে। ধরো নিচের একটা ছবি আমরা খেয়াল করি। এই ছবিটাই এখানে কি বলেছে দেখি। আমাদের হৃদস্পন্দনের হার ও তার ছন্দ পরীক্ষা করার জন্য চিকিৎসকরা ইলেকট্রোকার্ডিওগ্রাম এটাকে বলা হচ্ছে ইসিজি করে থাকেন, যার গ্রাফ দেখতে অনেকটা এরকম। আর এই গ্রাফ দেখে চিকিৎসকরা হার্ট অ্যাটাক, হৃদরোগ, অস্বাভাবিক হৃদস্পন্দন ইত্যাদি শনাক্ত করে ব্যবস্থাপনা দিয়ে থাকেন। তাছাড়া সংগৃহীত উপাত্তের প্রতিনিধিত্বকারী মান খুঁজে বের করার জন্য তোমরা কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ সম্পর্কে পূর্বের শ্রেণীগুলোতে ধারাবাহিকভাবে জেনে এসেছো। তবে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কেন্দ্রীয় মান তোমাদের মোটামুটি একটি ধারণা দেয়। এই যে বারবার এই যে কেন্দ্রীয় মান কথাটা বলা হচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। আমরা পরে বুঝবো আসলে কেন্দ্রীয় মানটা কী। কিন্তু অপেক্ষাকৃত নির্ভুল সিদ্ধান্তের জন্য উপাত্তগুলোকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ ও ব্যাখ্যা করা প্রয়োজন হয়। এক্ষেত্রে উপাত্তগুলো কেন্দ্রীয় মানের চারিপাশে কীভাবে ছড়িয়ে ছিটিয়ে আসে সে সম্পর্কে আমাদের জানতে হবে। আচ্ছা, আমরা এটা হয়তো তোমরা এখন বুঝতে পারলে না, কিন্তু যখন আমরা সরাসরি অঙ্কের উদাহরণে যাব তখন অঙ্কটা বুঝতে পারবা। এখানে একটা উদাহরণ দিচ্ছে। মনে করো আমাদের বাংলাদেশে আন্তঃজেলা স্কুলভিত্তিক T20 ক্রিকেট প্রতিযোগিতা হয়। তো ধরো তোমাদের স্কুলে বা পার্শ্ববর্তী কোনো স্কুলের সাথে প্রতিযোগিতা হলো। সেই প্রতিযোগিতায় একজন ব্যাটসম্যান, হয়তো এখানে সেই ব্যাটসম্যানের নাম এ, সে 10টা ম্যাচে পাশাপাশি দেখো 10টা ম্যাচে সে 10 রকমের রান করেছে। প্রথম ম্যাচে 30, তারপরে 91, কোনো আবার একটা ম্যাচে সে 0-তে রান আউট হয়েছে, একটা 64, 42, 80, 30, 5, 117, 71। আর বিটা আমরা একটু দেখি। বি রানটা তোমরা যদি দেখতে পাও তাহলে দেখো যে বি হচ্ছে 53, তারপরে 46, 48, 50, আবার 53, 58, 58, 60, 57, 52। এখানে কিন্তু আমরা অঙ্কে যাওয়ার আগে একটু এই জায়গাটা বোঝার চেষ্টা করি। যদি দেখা যায় যে আমরা এই ব্যাটসম্যান এর টোটাল রান আমরা যোগ করি এবং ব্যাটসম্যান বি এর টোটাল রান যোগ করি, তাহলে দেখব যে দুইজনের টোটাল রান সমান। আবার ব্যাটসম্যান এ দেখো কোনো ম্যাচে সে প্রায় সেঞ্চুরির কাছে গিয়েছে, এমনকি একটা ম্যাচে সে সেঞ্চুরি করেছে। কিন্তু আবার আর একটা ম্যাচে তার পারফরমেন্স খুবই খারাপ, সে 0 রানে আউট হয়েছে, আবার আর একটা ম্যাচে 5 রানে আউট হয়েছে। কিন্তু তুমি ব্যাটসম্যান বি এর দিকে তাকাও, ব্যাটসম্যান বি এর কিন্তু রানের একটা ধারাবাহিকতা আছে। দেখো সেখানে সে মোটামুটি সেঞ্চুরি করে নাই, কিন্তু 0 রানে কোথাও আউট হয় নাই। অর্থাৎ তার রানটা আমরা যদি বলি তাহলে 40 থেকে 60-এর ভিতরে আছে, মানে একটা সুন্দর ধারাবাহিকতা। অর্থাৎ ব্যাটসম্যান বি যদি মানে
ক্রিজে দাঁড়ায় তাহলে কিন্তু আমরা মোটামুটি ধরে নিতে পারবো যে এ একটা 50 করে তারপরে মাঠ থেকে আউট হবে, এইটা আমরা বিশ্বাস করতে পারি। তো এইটার পরে এখন এখানে কিছু কাজ আছে, তবে তোমাদের এই যে ফাইনাল ম্যাচের নিবেশন সারণী এইটা আসলে এখানে ভুল করে দিয়েছে। হ্যাঁ, এটা তোমরা দেখে ঘাবড়ে যেও না, এটা অন্য জায়গার একটা এটা এখানে ভুল করে এসেছে। এইটার সাথে নিচের যেটা আমরা সেইটা এখানে যাই, দেখো এখানে গেলে আমরা বুঝতে পারবো যে এই এখানে বলছে যে দেখো ব্যাটসম্যান এর গড় রান নির্ণয় করি, অর্থাৎ গড় রান মানে বোঝাচ্ছে যে এই রানগুলো যদি আমরা যোগ করি, এখানে যে রানগুলো এখানে দেওয়া আছে এই রানগুলো যদি আমরা যোগ করি এবং যোগ করে যদি 10 দিয়ে ভাগ করি 10 দিয়ে, তাহলে এখানে 53 পাবো। আবার ব্যাটসম্যান বি এরও টোটাল রান যদি আমরা যোগ করি, দেখব যোগ করে এখানে হয়েছে 530 এবং তাকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে দেখতে পাবো যে এখানেও 53 হয়েছে। এই জায়গাটায় আমরা এখানে ওরা লেখে নাই ব্যাটসম্যান বি এর রানও এখানে দেখতে পাবো 53 হয়েছে। 53 এখানেও 53 হবে। আচ্ছা, এরপরে আমরা পরে আর একটায় চলে যাই। এখন দেখো খেয়াল করে ব্যাটসম্যান এ এর রানের মধ্যক নির্ণয় করি। তাহলে তোমরা তো জানো, আমরা মোটামুটিভাবে এইটা একটু বোঝার জন্য আর একটা ফাইলে যাই। এখানে দেখো, এখানে ব্যাটসম্যান রানের মধ্যক বলতে আমরা কীভাবে মধ্যক নির্ণয় করা তো তোমরা নিশ্চয়ই জানো, কারণ আমরা মধ্যক যখন নির্ণয় করব তখন রানগুলা পাশাপাশি ছোট থেকে বড় সাজিয়ে নেব, অর্থাৎ আপনার ছোট থেকে বড় সাজিয়ে নেব। তো এখানে রানগুলা কি কি আছে দেখা যাক। যে এখন আমরা ব্যাটসম্যান এর রানের মধ্যকটা বের করি, দেখি আমরা কত পাই। যে ব্যাটসম্যান এর রানের মধ্যক, তাহলে ব্যাটসম্যান এ এর রানের মধ্যক তো মধ্যক নির্ণয় করার জন্য অবশ্যই আমাদের প্রথমে রানগুলো একটু এখানে সাজিয়ে নিতে হবে। তো আমরা রানগুলো একটু সাজিয়ে নিলে প্রথমে যেটা পাচ্ছি সে 0, প্রথমে 0, তারপরে 0, তারপরে 5, এরপরে 30 আছে দুইটা 30, তারপরে 30 পরে 42, 64, 42, 64, তারপরে না 42 এর পরে 64, তারপরে 71, 91 এবং এখানে দেখা যাচ্ছে যে 117, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আরও এখানে 30 দুইবার 42, 64, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে 117, 0, 5, 30, 30, 80টা দেওয়া হয়নি। এই জায়গায় আমরা এখানে যদি এই জায়গাটায় আমরা 80 দিয়ে দিই, এখানে 71-এর পরে 80,
80, 80 পরে তারপরে এখানে আছে 91 এবং 117, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, তো এর ভিতরে আমরা 10টা, তাহলে প্রথম যদি 4টা বাদ দিয়ে রাখি, এই 4টা, এবং শেষে তোমরা ক্লাস 8-এ মধ্যক বের করার নিয়মটা শিখিয়েছো যে nth প্লাস 1/2। তা আমরা এখন ফর্মুলাটা লিখছি না, এখানে মধ্যক হবে, তাহলে মধ্যকটা পাবো, মধ্যক 42 42 যোগ 64/2 যোগ করলে এখানে পাবো আমরা 106 আর 2, তাহলে ভাগ করলে পাবো 53। আচ্ছা, এখন ব্যাটসম্যান বি এর রানের মধ্যকটা আমরা বের করি। এখানে ব্যাটসম্যান বি এর রানের মধ্যক, বি এর রানের মধ্যক, তো বি এর রানটা আমরা পরপর সাজিয়ে নিই। সেখানে 1 2 3 4 5 6 7 8 9 10। তো তার এখানে ছোট সব থেকে যেটা, সেটা হচ্ছে ছোট যেটা, সেটা সব থেকে ছোট 46, 46, 46, তারপরে 48, 46, 48, তারপরে 50, 50 আছে, 50 একটা, 53 তিনটা, 53 একটা, দুইটা, তিনটা, 53 তিনটা, তারপরে 50, আচ্ছা 53-এর আগে 52 আছে, এখানে 52 আছে, 53, তারপরে 57, 58, 58, 60, 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখন এখানে মধ্যকটা কত হবে? মধ্যক আমরা এখানে যদি পাই, দেখি যে পঞ্চম যেটা সংখ্যা 53 এবং 53, ষষ্ঠ হচ্ছে 53, তাহলে 53 যোগ 53, তাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তো এখানে আমরা এখানে পাবো 106, তাকে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা এখানে পাচ্ছি 53। তাহলে তোমরা এইবার আমরা গিয়ে দেখি যে তোমরা হয়তো খেয়াল করেছো, এখন তোমরা খেয়াল করেছো যে তাহলে আমরা এই যে বিয়েরও আমরা এর রানের মধ্যক যেটা পাইছি 53, এখানে এটাও পাচ্ছি 53, তাহলে এবং বিয়েরও রানের মধ্যক হচ্ছে 53। আলোচনাটা এখানে এই জায়গা থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি সেইটা এবার আলোচনার বিষয়। তোমরা ভালো করে দেখে নাও যেখানে আমরা এই সিদ্ধান্ত থেকে কি মানে এই আলোচনা থেকে কি সিদ্ধান্তে আসতে পারি। উভয় ব্যাটসম্যানের করা রানের গড় ও মধ্যক নির্ণয় করে কি রান পাওয়া গেল? দুজনেরই রানের গড় এবং মধ্যক একই। তোমাদের কি মনে হয় এই দুজন খেলোয়াড়ের পারদর্শিতা একই? একেবারেই না, কারণ সমান সংখ্যক ম্যাচ খেলে ব্যাটসম্যান এ এর রানের পরিসর 0 থেকে 117 এবং ব্যাটসম্যান বি এর রানের পরিসর 46 থেকে 60। ভেবে দেখো তো দুজন ব্যাটসম্যানের পারদর্শিতার ধারাবাহিকতার মধ্যে কোনো পার্থক্য আছে কি না? যদি থাকে তবে সংক্ষেপে নিচের খালি বক্সে যুক্তিসহ তোমার মতামত লিখো। অবশ্যই এখানে আমরা দেখে বুঝতে পারছি যে ব্যাটসম্যান বি এর রানের পরিসর কম এবং তার ধারাবাহিকতা ভালো, কিন্তু ব্যাটসম্যান এর রানের ধারাবাহিকতা ভালো নয়, এটা আমরা এখানে লিখে দিব। ঠিক আছে,
এখানে এই মতামতটা আমরা আপাতত এখানে লিখছি না যে ব্যাটসম্যান এর, কারণ সে কখনো 0 রানে আউট হয়েছে, একবার 5 রানে আউট হয়েছে, আবার কখনো 117 রান করেছে। কিন্তু বি ব্যাটসম্যান এর মতো এত ভালো রান করতে না পারলেও বি মোটামুটিভাবে তার রানের একটা ধারাবাহিকতা আছে, এখানে আমাদের সেইটা লিখতে বলেছে। তো তাহলে তোমার ভাবনাটি সঠিকতা যাচাই করে এখানে কি বলেছে, তোমার ভাবনাটি সঠিকতা যাচাইয়ের জন্য চলো উভয় ব্যাটসম্যানের স্কোরগুলো সংখ্যা রেখায় বিন্দুর মাধ্যমে আমরা এখানে ব্যাটসম্যান এর স্কোরগুলো সংখ্যা রেখা উপস্থাপন করি। এখন দেখো এখানে ব্যাটসম্যান সংখ্যা রেখায় আমরা বসিয়েছি যে 0, তারপরে এখানে এই সে এই যে তোমরা ডটগুলো দেখতে পাচ্ছ, অর্থাৎ কোন কোন রানে আউট হয়েছে, কত রানে আউট হয়েছে। প্রথমে একটা 0 রানে আউট হয়েছে, এখানে 5 রানে, 30 রানে সে 2 বার আউট হয়েছে। এই 2টা ডট দেওয়ার অর্থ হচ্ছে সে 30 রানে 2 বার আউট হয়েছে। এখানে 43 রানে একবার আছে, এইভাবে রানের। আবার বিয়ের স্কোরগুলো আমরা দেখো যে এই যে মানটা কত কেন্দ্রীভূত হচ্ছে, মানে এখানে এর মানটা কত ছড়ানো ছিটানো, একদম এখান থেকে শুরু এবং এই পর্যন্ত। কিন্তু বিয়ের মানটার দিকে তোমরা যদি সুন্দর করে দৃষ্টি দাও তাহলে দেখতে পাবা যে এটা প্রায় কেন্দ্রীভূত, অর্থাৎ সমস্ত মানগুলো প্রায় একই কাছাকাছি, এখান থেকে 40-এর পরে শুরু এবং 60-এই শেষ হয়ে গিয়েছে। উপরের চিত্র দুটি পর্যবেক্ষণ করে আমরা দেখতে পাই ব্যাটসম্যান বিয়ের স্কোর এর বিন্দুগুলো কেন্দ্রীয় মানের খুব কাছাকাছি অবস্থান করে, অন্যদিকে ব্যাটসম্যান বিয়ের স্কোরের বিন্দুগুলো কেন্দ্রীয় মান থেকে অনেক দূরে ছড়িয়ে ছিটিয়ে আছে, যদিও তাদের রানের গড় ও মধ্যক একই। সুতরাং আমরা বলতে পারি কোনো বিষয়ের বস্তুনিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংগৃহীত উপাত্তের কেন্দ্রীয় প্রবণতার মাপ পরিমাপই যথেষ্ট নয়। মানে এখানে বলছে যে কেন্দ্রীয় প্রবণতা, আমরা আগে দেখলাম যে দুইজনের কেন্দ্রীয় মান একই, দুইজনের গড় মানও 53, আবার দুইজনের মধ্যকও 53, কিন্তু সেইটা দিয়েই আমরা কখনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না। তাই বলছে যে সংগৃহীত উপাত্তের ক্ষেত্রে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপই যথেষ্ট নয়, কেন্দ্রীয় মানের সাপেক্ষে উপাত্তগুলো বিস্তারও পরিমাপ করা প্রয়োজন, কেননা এটি কেন্দ্রীয় মানের যথার্থতা যাচাই করে। তাহলে আমাদের এই কেন্দ্রীয় মানের সাপেক্ষে উপাত্তগুলোর বিস্তারও পরিমাপ করতে হবে। হ্যাঁ, যে তথ্যসারের বিস্তার যত কম তার কেন্দ্রীয় মানগুলো তত বেশি প্রতিনিধিত্বকারী। বিস্তার তথ্যসারের মানগুলো সামঞ্জস্যতা পরিমাপ করে, যে তথ্যসারের বিস্তার যত বেশি তার মানগুলো তত বেশি অসামঞ্জস্যপূর্ণ। এখানে বলছে যে এই দুটা লাইন একটু ভালো করে বুঝতে হবে যে বিস্তার তথ্যসারির মানগুলো সামঞ্জস্যতাপূর্ণ করে, অর্থাৎ যে তথ্যসারির বিস্তার যত কম, এখানে বিস্তার আমরা পরিসর, বিস্তার বা পরিসর, এই যে চ্যাপ্টারটা বিস্তার নিয়ে আমরা বিস্তারও বলতে পারি বা চ্যাপ্টারটাকে আমরা পরিসরও বলতে পারি। মূল কথা আমাদের এই যে চ্যাপ্টারটা বিস্তার কিংবা পরিসর নিয়ে, যে তথ্যসারির বিস্তার যত কম, কারণ দেখো এই যে বি এর বিস্তারটা অনেক কম, মানে এখান থেকে আমাদের লাইনটা শুরু হলেও এর সমস্ত মানগুলো প্রায় কেন্দ্রীভূত, এর বিস্তারটা কম, এই জন্যে এর বিয়ের অনেকটা সামঞ্জস্যপূর্ণ, কিন্তু এর মান, এর বিস্তার অনেক দূরে, এই কারণে এটা হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ। তাই এই অভিজ্ঞতায় বিস্তার পরিমাপ ও এর গুরুত্ব নির্ণয়ের পদ্ধতি সম্পর্কে জানব। ওকে, তো প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আমরা এরপরের সেশনে আমরা পরেরগুলো আলোচনা করব। ভালো থেকো। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের এই চ্যাপ্টারের বা এই অধ্যায়ের দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বে আমরা শুরু করছি পরিসর নিয়ে। তো পরিসর এখানে বলছে, পরিসর হলো কোনো তথ্যরাশির বা নিবেশনের বৃহত্তম মান ও ক্ষুদ্রতম মানের ব্যবধান বা পার্থক্য। তবে শ্রেণী বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সর্বশেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা ও প্রথম শ্রেণীর নিম্নসীমার ব্যবধান হবে পরিসর। এখানে দুইটা বিষয়, একটা বলছে যে তথ্যরাশির নিবেশনের বৃহত্তম মান। মনে করো আমাদের যে 1 নাম্বার ব্যাটসম্যান ছিল, সে তার সর্বনিম্ন রান ছিল 0 এবং সর্বোচ্চ রান ছিল হচ্ছে 117। সর্বোচ্চ রান ছিল 117, এখানে 117 এবং 0। তো এই যে রানের পার্থক্য বা এটাকে বলা হচ্ছে যে তথ্যরাশি, তথ্যরাশির ব্যবধান হচ্ছে 117। তাহলে ব্যাটসম্যান এর
পরিসর ছিল হচ্ছে 117। আবার আমরা দেখলাম যে ব্যাটসম্যান বি এখানে আমরা দেখেছিলাম যে তাদের ব্যাটসম্যান বি এর রান ছিল এখানে 43 থেকে হচ্ছে ব্যাটসম্যান বি এর রান ছিল সর্বনিম্ন রান ছিল আমরা দেখতে পাচ্ছি এখানে 46 এবং সর্বোচ্চ রান ছিল 60। তাহলে ব্যাটসম্যান বি এর সর্বনিম্ন রান ছিল এখানে বি এর সর্বনিম্ন রান ছিল 46 এবং সর্বোচ্চ রান ছিল 60। তাহলে তার পরিসর হচ্ছে আমরা এখানে যদি পাই তাহলে 14। তাহলে এ এর রানের পরিসর 117 এবং বি এর রানের পরিসর 14। আবার তবে শ্রেণী বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা এবং প্রথম শ্রেণীর নিম্নসীমা এখানে কিন্তু তখন কিন্তু এই শ্রেণী বিন্যস্ত বলতে এই যে এখানে একটা ভুল করে যেটা আমাদের দিয়েছিল আমরা এটা কেটে দিয়েছিলাম, এটা দেখো এই শ্রেণী বিন্যস্ত উপাদান, এই শ্রেণী বিন্যস্ত উপাদানের সর্বশেষ শ্রেণীর যে উচ্চসীমা সেটা 20, এখানে সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা 20 এবং সর্বনিম্ন শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 1। তাহলে এই ক্ষেত্রে পরিসর আমরা পাবো হচ্ছে 19। তো দুই রকমেরভাবে এখানে পরিসর আমরা পাবো। তো সেইটাই বলেছে এই পরিসরকে সাধারণত আর দিয়ে প্রকাশ করা হয়। এখন তোমাদের একক কাজের কথা বলছে যে তোমরা তোমার পরিবারের সদস্যদের উচ্চতা সেন্টিমিটার বা ইঞ্চিতে পরিমাপ করে প্রাপ্ত উপাত্তের পরিসর নির্ণয় করো। এটা তোমাদের একটা কাজ তোমরা এখানে করবে যে মনে করো আমরা একটা মানুষের তোমাদের পরিবারের যে ছোট যে সব থেকে তার একটা উচ্চতা পরিমাপ করলে এবং তোমাদের পরিবারের যে সব থেকে লম্বা মানুষটা টল মানুষটা তার মানে উচ্চতা নির্ণয় করে তোমরা এখানে একটা পরিসর নির্ণয় করলে। তো এখানে আরেকটা জিনিস বলছে যে পরিসর সর্বদাই ধনাত্মক কেন। তো আমরা যখন অঙ্ক করব তখন দেখব যে পরিসর হচ্ছে একটা স্থান থেকে আরেকটা রাস্তা। পরিসর যদি আমি 0 থেকে 117 মাইনাস করি তাহলে এক্ষেত্রে আমি পাবো 117 মাইনাস 117। কিন্তু পরিসর সবসময় আমাদেরকে এই যে মডুলাস সাইনের ভিতরে রাখতে হবে, এই জন্য পরিসর সবসময় ধনাত্মক হবে, তো আমরা এখানে 117 পাবো। এটা মনে রাখতে হবে যে পরিসর এই কারণে সবসময় ধনাত্মক। আচ্ছা, পরে আমরা যাই। এখানে বলেছে যে অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে কোনো চলক x এর n সংখ্যক মান যথাক্রমে, এখন মনে করো এই যে x এর n সংখ্যক মান, এটা মানে কি, মানে এই যে এ ব্যাটসম্যান যে তার যে x1কে যে সে প্রথম রান করেছিল 0, এই 0কে আমরা এখানে ধরছি হচ্ছে x1 0কে। তারপরে x2 কোনটা, x2 হচ্ছে তার সেকেন্ড যে রানটা ছিল 5 এরকম। তো x3 এইভাবে তার সর্বশেষ রান xn এটা হয়েছে 117 হয়েছিল 117। তো যাদের মধ্যে ক্ষুদ্রতম মান ধরি xl, তাহলে এই x এবং l তাকে বলছে লোয়েস্ট বা ক্ষুদ্রতম মান এবং বৃহত্তম মান হচ্ছে xh মানে হাইয়েস্ট। সুতরাং পরিসর আর, তাহলে এখানে এই যে দেখো এই যে পরিসরটাকে মানে ইংলিশ রেঞ্জ বলা হয়, তো এই যে রেঞ্জের আর দিয়ে ওটা পরিসর বোঝাচ্ছে। তো পরিসরকে আমরা xh মানে হাইয়েস্ট মাইনাস xl লোয়েস্ট, এইভাবে দুই পাশে দুটো সাইন, এই সাইনটাকে বলা হয় মডুলাস সাইনের ভিতরে রাখতে হবে। আমরা জানি যে মডুলাস সাইন থেকে যা কিছু বের হবে সেটাই সব কিছুই হচ্ছে এখানে পজিটিভ হবে। হ্যাঁ, তা বিন্যস্ত শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে ধরি সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা LU এবং সর্বনিম্ন শ্রেণীর নিম্নসীমা সে LI। তাহলে এখানে LU থেকে মাইনাস LI দিলে আমরা রেঞ্জ পাবো। ওকে, এখন একক কাজ। তো দেখো আমরা এই যে অঙ্কটা খুব সহজ একটা অঙ্ক এখানে দেওয়া রয়েছে যে একক কাজে তোমাদের বলছে যে -12 -7 -2 0 7 এবং 8 তথ্য সারির পরিসর নির্ণয় করো। তাহলে আমরা এখানে একটু অন্য আরেকটা
মনে করো ধরলাম যে এখানে বলছে একক কাজের ভিতরে বলছে যে তুমি এটার পরিসর নির্ণয় করো। তাহলে পরিসর সর্বনিম্ন হচ্ছে এল, এখানে এল এক্সএল হচ্ছে -12। তাহলে আমরা সর্বনিম্ন পাচ্ছি এক্সএল হচ্ছে -12, আর এখানে এক্সএল এবং এক্সএইচ সব থেকে হায়েস্ট হচ্ছে 8। তাইলে আমরা হায়েস্ট পাচ্ছি এক্সএইচ, যেটাকে আমরা পাচ্ছি 8। তাহলে পরিসর আমরা এখানে লিখব পরিসর আর এইভাবে মডুলাস সাইন দিয়ে এক্স, আমরা এখানে লিখব এক্স এইচ মাইনাস এক্স এল। আচ্ছা, তাহলে এক্স এইচ পেয়েছি হচ্ছে এখানে 8, আর মাইনাস এখানে পেলাম 12। তো তাহলে 8 আর এই মাইনাসে প্লাস হয়, তোমরা জানো এখানে 12 হয়ে গেল। তাহলে x8 আর 8 আর 12 যোগ করলে 20। তাহলে আমরা পরিসর আর পেলাম হচ্ছে 20। তাহলে প্রথমটার পরিসর আমরা আর পেলাম 20। আচ্ছা, সেকেন্ডটার পরিসর কি বলছে? সেকেন্ড বলেছে যে মনে করো, ধরো গড় মাসে তোমার ক্লাসের 62 জন শিক্ষার্থীর উপস্থিতির শ্রেণী বিন্যস্ত তালিকা নিম্নরূপ ছিল। দেখো এখানে উপস্থিতির দিন সংখ্যা অর্থাৎ 1 থেকে 3 দিন, প্রথম 1 থেকে 3 দিন ছিল 2 জন, 4 থেকে 6 তারিখ পর্যন্ত ছিল 3 জন, 7 থেকে 9 তারিখ পর্যন্ত ছিল 7 জন। তাহলে এই রকম একটা আমার মানে এই যে এখানে বলছে যে শ্রেণী বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, এটা তো শ্রেণী বিন্যস্ত উপাত্ত, ঠিক আছে? এই যে শ্রেণী বিন্যস্ত উপাত্ত, তাই শ্রেণী বিন্যস্ত উপাত্তর ক্ষেত্রে আমাদেরকে রেঞ্জ বের করতে হবে। তাহলে শ্রেণী বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমরা কিন্তু অলরেডি তোমার পরিসর শিখে এসেছি যে পরিসর এই যে সবথেকে উচ্চ শ্রেণীর, এখানে যে উচ্চ শ্রেণীর উচ্চসীমা, এই দেখো লেখা আছে উচ্চ শ্রেণীর সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা। তাহলে সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা হচ্ছে 18, সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা 18, এবং সর্বনিম্ন শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 1। তাহলে আমরা যদি 18 থেকে 1 মাইনাস করি তাহলে পরিসর পাবো হচ্ছে 17। তাহলে 1 নম্বরে আমরা পরিসর পেলাম হচ্ছে 20 বা 20, এবং 2 নম্বরে পরিসর পেলাম হচ্ছে 17। তো আশা করি তোমরা ক্লাসটা এনজয় করছো। আস্তে আস্তে আমরা সব কিছুই শেষ করব এই চ্যাপ্টারের। পরের ক্লাসগুলো মন দিয়ে শুনবে এবং সব বুঝতে পারবে। আজকের ক্লাসটা এই পর্যন্ত, ধন্যবাদ। আজকে আমাদের এই ক্লাস 9-এর সর্বশেষ অধ্যায়ের পর্ব 4তম পর্ব। তো এখানে একটা একক কাজ দিয়েছে। বন্ধুরা তোমরা শোনো, এই একক কাজটা আমরা কিভাবে সমাধান করব। দেখো বলছে তোমার বাগানের সবচেয়ে বড় ফুল গাছটির উচ্চতা 75.06 সেন্টিমিটার এবং গাছগুলোর উচ্চতার পরিসর 15.37 সেন্টিমিটার। সবচেয়ে ছোট ফুল গাছটির উচ্চতা নির্ণয় করো। খুব মন দিয়ে খেয়াল করো, এখানে বলছে যে আমরা একটু অন্য একটা কাগজ এতে যাই, গিয়ে তোমাদেরকে আমি দেখো কি বলেছে। সবচেয়ে বড় ফুল গাছের উচ্চতা হচ্ছে, তার মানে এখানে আমাদের আমরা XH বলতে পারি। XH সব থেকে বড় ফুল গাছের উচ্চতা, অর্থাৎ XH। আর সব থেকে এখানে পরিসর দেওয়া আছে, আর দেওয়া আছে।
আমাকে বের করতে হবে এক্স এল, মানে সব থেকে ছোট ফুল গাছটির উচ্চতা আমাকে বের করতে হবে। তো এক্স এইচ দেওয়া আছে হচ্ছে 75.06 সেন্টিমিটার, এ আছে 75.06 সেন্টিমিটার, আর রেঞ্জ দেওয়া আছে 15.37 সেন্টিমিটার। তাহলে রেঞ্জ দেওয়া আছে 15.37 সেন্টিমিটার, 15.37 সেন্টিমিটার। তো এইবার আমাকে এক্সএল বের করতে হবে। তাহলে আমরা জানি এখানে আমরা সূত্রে কি জানি, আমরা জানি আর রেঞ্জ হচ্ছে তোমার এক্স এইচ মাইনাস এক্স এল। তো এখানে রেঞ্জ দেওয়া আছে হচ্ছে 15.37 সেন্টিমিটার ইকুয়াল টু এক্স এইচ হচ্ছে 75.06 সেন্টিমিটার, 75.06 সেন্টিমিটার মাইনাস আমাকে বের করতে হবে এক্স টুটা, এই এক্স এলটা। তো আমরা ইকুয়েশনের ফর্মুলা অনুযায়ী জানি যে এই এক্স এলটাকে এই পাশে নিয়ে আসতে পারি এবং 15.37টাকে ওই পাশে নিয়ে যেতে পারি। তাহলে এক্স এল ইকুয়াল টু লিখতে পারি 75.06 প্লাস এটা, সরি এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, এটা এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেলে 15.37 অর আমরা এক্স এল এটা যদি এখন মনে করো 6 থেকে 7 মাইনাস করি তাহলে হবে 9, মাইনাস করলে এটা তোমার 59.69 হবে। তাহলে 59.69, এখানে 59.69 হবে। সুন্দর করে লিখি, এখানে 59.69 এত সেন্টিমিটার হবে। আশা করি তোমরা এখানে রেঞ্জ থেকে আমাদের যে লোয়েস্ট ভ্যালুটা বা সর্বনিম্ন ভ্যালুটা তোমরা এখানে বুঝতে পেরেছো। তো তারপরে কি বলছে এখানে দেখো, তারপরে বলছে যে সিদ্ধান্ত গ্রহণে পরিসর। তো সিদ্ধান্ত গ্রহণে পরিসর নির্ণয়ের মাধ্যমে বিস্তার পরিমাপ করা খুবই সহজ একটি পদ্ধতি। আমরা বিস্তার পরিমাপ করব, আগে পরিসর নির্ণয় করে তারপর বিস্তার পরিমাপ করব। আসলে এই চ্যাপ্টারটাই তো বিস্তার নিয়ে। খুব অল্প সময়ের মধ্যেই এটির মান নির্ণয় করা যায়, খুব অল্প সময়ের মধ্যে এটির মান নির্ণয় করা যায়। তো পরিসর নির্ণয় উপাত্তগুলোর কেবল সর্বোচ্চ ও সর্বনিম্ন রাশি দুইটির মানই ব্যবহৃত হয় এবং অন্য সব রাশির মানগুলোকে উপেক্ষা করা হয়। ঠিক আছে, এই জায়গাটায় খুব ভালো করে খেয়াল করো। আমরা যখন পরিসর যখন নির্ণয় করব তখন কেবল সর্বোচ্চ ও সর্বনিম্ন এটা মনে রাখতে হবে। এই দুইটাই সব থেকে ইম্পর্টেন্ট এবং বাকি অন্যগুলোর মান আমরা এখানে বিবেচনা করব না। শুধু তাই নয়, শ্রেণী বিন্যস্ত উপাত্তের প্রান্তীয় শ্রেণীর নিম্নসীমা ও উচ্চসীমা যদি মুক্ত থাকে তবে পরিসর পরিমাপ করা যায় না। দেখো তোমরা এটা বুঝতে পেরেছো কিনা, আমরা যে শ্রেণী উপাত্ত, এই যে আগের যে অঙ্কটা আমরা দেখলাম, অর্থাৎ শ্রেণী বিন্যস্ত যেখানে বলছে, দেখো শ্রেণী বিন্যস্তের ক্ষেত্রে এই যে শ্রেণী বিন্যস্ত বলছে যে এখানে এই জায়গাটা যদি মুক্ত থাকে, অর্থাৎ এখানে কোনো সংখ্যা না থাকে, তাহলে কিন্তু আমরা অবশ্যই শ্রেণী বিন্যস্ত করতে, এখানে পরিসর নির্ণয় করতে পারবো না। সেটাই বলে দিচ্ছে যে এখানে পরিসর নির্ণয় করা সম্ভব না। তো শুধু তাই নয়, শ্রেণী বিন্যস্ত প্রান্ত রাশির নিম্নসীমা উচ্চসীমা যদি মুক্ত থাকে, এই যে বলেছে যে শ্রেণী বিন্যস্তের প্রান্তীয় শ্রেণীর নিম্নসীমা ও উচ্চসীমা যদি মুক্ত থাকে তবে পরিসর নির্ণয় করা সম্ভব যায়। তবে এটি তাৎক্ষণিকভাবে কোনো তথ্য রাশির বিস্তার সম্পর্কে একটি সর্বোপরি ধারণা দেয়। বাস্তব ক্ষেত্রে বিস্তার পরিমাপ হিসেবে পরিসরের চেয়ে বড় গড় ব্যবধানের ব্যবহার অনেক বেশি। তো বলছে যে আমরা গড়টাই হচ্ছে সবথেকে বেশি এখানে কাজে লাগবে আমাদের, গড় ব্যবধান। পরিসর খুব সহজ জিনিস,
দৈনন্দিন জীবনে পরিসরের ব্যবহার আমরা আমাদের ব্যক্তিগত জীবনে বা মানে পার্সোনাল লাইফে আমরা কিভাবে পরিসর ব্যবহার করি। আমরা জেনেছি পরিসর প্রতিনিধিত্বশীল বিস্তার পরিমাপক নয়, তাই এটি ব্যবহারিক জীবনে ঢালাওভাবে খুব একটা ব্যবহৃত হতে দেখা যায় না। তবে বিশেষ কয়েকটি ক্ষেত্রে পরিসর ব্যবহার অনস্বীকার্য। যেমন তোমরা প্রতিদিন রেডিও টেলিভিশনে আবহাওয়ার পূর্বাভাস জেনে থাকো। লক্ষ্য করলে দেখবে বা শুনবে আবহাওয়াবিদগণ দৈনিক তাপমাত্রার বিবরণ দেওয়ার সময় গড় তাপমাত্রার কথা না বলে, এই যে গড় তাপমাত্রার কথা বলে না, গড় তাপমাত্রার কথা না বলে তারা সর্বোচ্চ ও সর্বনিম্ন অর্থাৎ যেটা মাইনাস করলে বা বিয়োগ করলে আমরা পরিসরটা পাই সেই সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার কথা বলে থাকেন, অর্থাৎ তার উপাত্তের পরিসর ব্যবহার করেন না। তোমরা অনেকেই শেয়ার বাজারের কথা শুনে থাকবে। শেয়ার বাজার প্রতিনিয়ত শেয়ারের দাম কমে অথবা বাড়ে, তাই শেয়ার ক্রেতা ও বিক্রেতা উভয়কেই শেয়ারের সর্বনিম্ন সর্বোচ্চ মূল্যের পরিসর জানতে হয়। তাহলে এখানে কারণ যদি শেয়ার বাজারে সে না বোঝে এটা তাহলে সে ঠকে যাবে। তাই শেয়ার বাজারে একটা কোম্পানির তার সর্বনিম্ন এবং আর একটা কোম্পানির সর্বোচ্চ মূল্যের জানতে হবে, তাহলে সে পরিসরটা বুঝতে পারবে। শেয়ার মূল্যের পরিসর জানা থাকলে দর কষাকষিতে শেয়ার ক্রেতা ও বিক্রেতার ক্ষতির সম্ভাবনা কম থাকে। আচ্ছা, এটা গেল আমাদের ব্যক্তিগত জীবনে পরিসর আমরা কোথায় ইউজ করি। এবার এখানে তোমাদের বলছে যে দলে বিভক্ত হয়ে তোমাদের শ্রেণীর সকল ক্লাসের সকল শিক্ষার্থীর উচ্চতা পরিমাপ করো এবং প্রাপ্ত উপাত্তের পরিসর নির্ণয় করো। এবং 2 নম্বর বলছে সুবিধামতো শ্রেণী ব্যবধান নিয়ে উপাত্তগুলোকে শ্রেণী বিন্যস্ত করে এবার শ্রেণী বিন্যস্তের উপাত্তের পরিসর নির্ণয় করো। তো আমরা এটা করার জন্য আলাদা যথারীতি একটা সাদা কাগজ বেছে নিয়ে এখানে আমরা অঙ্কটা করি। ধরো এখানে বলছে যে অঙ্কটার তোমার পরিবারের সদস্যদের উচ্চতা সেন্টিমিটার ও ইঞ্চিতে পরিমাপ করে প্রাপ্ত উপাত্তের পরিসর নির্ণয় করো। এখন মনে করলাম যে আমাদের শ্রেণীর আমাদের পরিবারের মনে করো সব থেকে আমি এখানে লিখলাম যে ধরো আমার পরিবারের সদস্যদের ধরো যে সদস্যদের উচ্চতা যথাক্রমে আমরা এখানে যেহেতু সেন্টিমিটারে বলেছে তাহলে আমরা মনে করলাম 160 সেন্টিমিটার, তারপরে ধরো 162 সেন্টিমিটার, 155 সেন্টিমিটার, তারপরে ধরলাম 147 সেন্টিমিটার, 138 সেন্টিমিটার। ধরলাম যে আমাদের পরিবারের 5 জন সদস্য আছে এবং সেই 5 জন সদস্যদের উচ্চতা যথাক্রমে 160, 162, 155, 147 এবং 138 সেন্টিমিটার। তাহলে এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে লোয়েস্ট মানে XL লোয়েস্ট বা এক্স আমরা লোয়েস্ট হচ্ছে 138 সেন্টিমিটার এবং XH হাইয়েস্ট হচ্ছে 162 সেন্টিমিটার। এবার আমরা যদি পরিসর আর বের করি, পরিসর আর, তাহলে পাবো 162 মাইনাস 138, তাহলে এখানে মাইনাস করলে 4 আর 3 আর 4 তাহলে 24 সেন্টিমিটার। তাহলে এই জায়গায় আমরা পরিসরটা পাচ্ছি 24 সেন্টিমিটার।
আচ্ছা, এখন বলেছে যে 24 সেন্টিমিটার। ওকে বন্ধুরা, আজকে আমরা এটা পর্বটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই পর্বটা এখানেই শেষ করি। তোমাদের যদি এই অঙ্কগুলো ভালো লাগে বা তোমরা মনে করো এটা যে তোমাদের উপকার হচ্ছে, তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে বেল বাটনে ক্লিক করে রাখবে, যে পরবর্তীতে কোনো পর্ব রিলিজ হওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও। ধন্যবাদ।